জীবন দিবে কিন্তু পদত্যাগ করবে না। যদি জনগণ চায় যে পদত্যাগ করুক, না সেবাই দিব। পদত্যাগ নিয়ে কি করবা, সেবা নাও। সেবা দিয়ে ছাড়বো। তো বাংলাদেশের দুর্নীতি, তো এটা একটা এমন কনস্ট্যান্ট একটা বিষয়, যেমন পাইয়ের ভ্যালু বলেন, সায়েন্সের বিষয়গুলো ফিক্সড কনস্ট্যান্ট। তো বাংলাদেশের যে টপ 10-এ রয়ে গেছে, এটাও কনস্ট্যান্ট, সরকার যেই আসুক কিন্তু সে দুর্নীতিটাকে মনে করেন যে এটা টপ 10-এর ভিতর রাখার প্রচেষ্টাই করে। তাই এইটাকে আমরা নিজের অ্যাচিভমেন্ট হিসেবে তুলে ধরতে পারবো বিশ্বের কাছে? বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আপনি কিন্তু উত্তরটা দিয়ে দিয়েছেন। উত্তরটা কি? উত্তরটা হচ্ছে আপনি দুর্নীতিটা সরাবেন কাকে দিয়ে? সরকারকে দিয়ে। সরকারই তো দুর্নীতিগ্রস্ত, যেই সরকারে আসুক। তো এখন যেই সরকারে আসুক সেই সরকারে দুর্নীতিগ্রস্ত। এখন আপনি দুর্নীতি সারাবেন কাকে দিয়ে তাহলে? আমাদের একটা কথা বলে, যেই শস্যতে ভূত, যেই শস্য দিয়ে ভূত খাদাবা, অর্থাৎ যেই শস্য দিয়ে ভূত তাড়াবেন সেই শস্যের ভিতরেই তো ভূত, তো খেদাবেন কেমন করে, তাড়াবেন কেমন করে? তো ঘটনাটা ওই রকম। আপনি যদি দুর্নীতি নির্মূল করতে চান তাহলে আপনাকে ধরে নিতে হবে যে সরকার ব্যবস্থাটাই ধ্বংস করে দিতে হবে। সেটা তো সম্ভব না, রাইট? আপনি খেয়াল করে দেখেন যে সরকারি যে বলয়টা আছে সেখানে দুর্নীতি কতটুকু, বেসরকারি যে বলয়টা আছে সেখানে দুর্নীতি কতটুকু। দুর্নীতির বলয়টা কিন্তু পুরোটাই সরকারিতে। এবং আপনি যদি বলেন তাহলে আমি আপনাকে মোটামুটি নিশ্চয়তা দিতে পারি যে 99% পলিটিশিয়ানস, রাজনীতিবিদ দুর্নীতিগ্রস্ত। তো এখন 99% রাজনীতিবিদ যদি দুর্নীতিগ্রস্ত হয়, এটা কিন্তু আমি কোনো দলের কথা বলছি না, দল মত নির্বিশেষে সকল রাজনীতিবিদ, সে যেই দলেরই হোক, দুর্নীতিগ্রস্ত। তো এই যে দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ, এরাই তো সরকার গঠন করে, রাইট? তাহলে আপনি দুর্নীতি তাড়াবেন কাকে দিয়ে? দুদক। দুদক, দুদককে একটা ভালো কথা বলতো আমার স্যার ছিলেন, উনি খুব মজা করে বলতেন, আরে বেটা দুধ দই কলা এইটা বোঝো না তুমি? দুদক কিন্তু আসলে একটা লাফেবল একটা কনসেপ্ট। না, ট্রু। দেখো এত বছর ধরে এক্সিস্টেন্স করে বাংলাদেশে, এখনো টপ 10 ক্রস করতে পারতেছে না একটা অর্গানাইজেশন, এত ম্যান পাওয়ার, এত স্কিলড মানুষ নিয়ে। রাইট। তো স্যারের ওই কথাটা আমি বলি, স্যার বলতেন যে বেটা দুধ দই কলা, ওখানে যাবা তুমি হয় দুধ না হয় দই অথবা কলা নিয়ে। তো দুধ দই কলা নিয়ে যদি যাও তাহলে তোমার সমস্যার সমাধান। তো এখন এইরকম একটা প্রতিষ্ঠান থাকতো, আমাদের র্যাঙ্কিং কিন্তু খুব ভালো, একদম 10-এর মধ্যে 15-এর মধ্যে দুর্নীতিতে। তো এই অর্গানাইজেশনগুলোর কাজ কী, কিন্তু ওদেরকে আমি কতটুকু দায়ী করব সেটাও একটা ব্যাপার। আপনি খেয়াল করে দেখেন, বেসরকারি খাতে, বেসরকারি বলয়ে এই দুর্নীতিটা অনেক কম। তার মানে এই না যে আমাদের সেন্টিমেন্টটা দুর্নীতিগ্রস্ত না। কেন কম আমি বলি, বেসরকারি খাতেও যাদের স্কোপ আছে দুর্নীতি করার, তারা কিন্তু এই দুর্নীতিটা করতেছে, রাইট? দেখবা যে বেসরকারি খাতে হয়তো এটার পার্সেন্টেজ এসে নামবে হয়তো 0.01% বা 0.5%, অর্থাৎ 100 জনে হয়তো না, 400-500 জনের মধ্যে হয়তো 1 জন বা 2 জন এই দুর্নীতিটা করতেছে বেসরকারি খাতে, কারণ তাদের স্কোপ আছে। এই স্কোপটা যাকেই দিবেন সেই ওই দুর্নীতিটা করতেছে। শুধুমাত্র এই দুর্নীতিটা যখন একজন করতেছে তখন আমার অভিযোগ, যখন আমাকে ওই পদে দিল আমি করতেছি, আমার আর কোনো অভিযোগ নাই। পার্থক্যটা এই। তো মানসিকভাবে আমরা ছোট থেকে হয়তো বড় হয়েছি দুর্নীতি দেখে, দুর্নীতি করে, দুর্নীতি শিখে। ফলে হচ্ছে কি, দুর্নীতিটাকে আমাদের দুর্নীতি মনে হয় তখন যখন এটা অন্য কেউ করে। যখন আমরা করি তখন এটাকে দুর্নীতি মনে হয় না। এই হচ্ছে পার্থক্য। তো আমরা মনে করেন যে দুদকের এক্সাম্পল নেই, যে মনে করেন যে ক্ষমতায় যায় বা ইলেক্টেড হয়, তার বিরুদ্ধে কোনো মামলা থাকে না আর দুর্নীতির, এবং এত মানে পূজা করে সরকারকে। ভেরি ইন্টারেস্টিং। একটা দুর্নীতি দমন কমিশন
যে ক্ষমতায় থাকলো তার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, ক্ষমতাটা থেকে পড়ে গেল তার বিরুদ্ধে অভিযোগ। একবার টনাটন মামলা আসতে থাকে, 500 বছর আগে কি করছে ওই মামলা নিয়ে আসে, এখন বলবো এখন লড়বো আমরা। হ্যাঁ, তো এটা কীভাবে হয় দেখো, ওই বেটা করেছে কি, ওই ক্ষমতার লোভে, ইয়ার লোভে, অর্থের লোভে যা করে গেছে, আহা বেশ 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 করে গেছে। তো যখনই সরকার ক্ষমতা থেকে পড়ে গেছে, এটা সবসময় হয়েছে, যখনই সরকার ক্ষমতা থেকে পড়ে গেছে ওই দুর্নীতি দমন কমিশন যেটা আছে পুরা কমিশন বদলে গেছে। সেম আপনি সুপ্রিম কোর্টে যান, জজ প্যানেলই চেঞ্জ, পুরা প্যানেল চেঞ্জ। কিসের জাস্টিস, কিসের কি? আর আইনের ব্যাখ্যা হবে আমাদের মতো, আইনের ব্যাখ্যা কি তোমাদের মতো হবে নাকি? প্যানেলই চেঞ্জ করে দিয়েছে পুরা। তো এখন আইনের ব্যাখ্যা তো বদলাতে হবে, আইনের ব্যাখ্যা না বদলাইলে তো আমি মুক্তি পাচ্ছি না। যার পতন হওয়ার সে তো পতন হয়ে গেছে, এখন তো আমার মুক্তি দরকার। তো আমার মুক্তি দরকার হলে কি করতে হবে? আইনের ব্যাখ্যা বদলাতে হবে। এর আগের যারা ছিল তারা তো আইনের ব্যাখ্যা দিচ্ছে আমাদের বিরুদ্ধে, এখন আমাদের আইনের ব্যাখ্যা লাগবে। আইন কিন্তু একই আইন, কিন্তু ব্যাখ্যাটা লাগবে আমার পক্ষে। আর মজার ব্যাপার হচ্ছে যে সাধারণ মানুষের কাছে এটা কেমনভাবে উপস্থাপন হয় বিষয়টা দেখেন। মনে করেন যে অ্যাটলিস্ট সুপ্রিম কোর্ট বা জাস্টিস পার্সন যারা আছে তারা তো অ্যাটলিস্ট নিরপেক্ষ থাকা উচিত সাধারণ মানুষের কাছে, অ্যাটলিস্ট ইমেজটা বজায় রাখুক। ট্রু। তো এদের দুর্নীতিকরণ করেন কিন্তু ইমেজ যে একটা বজায় রাখা আমি নিরপেক্ষ, এটাও এদের মানে এদের মাথায় নাই, এদের মাথায় আছে। মানে এরা এটা কেয়ার করে না যে এটা যদি দেখে যে আমার ইমেজ খারাপ, আমার কাছে যায় আসতেছে না, ফল্ট আমাদেরই, কারণ ওই চেয়ারে সামহাও আমরাই বসেছি। হ্যাঁ, না, দুইটা জিনিস, ওই লোকগুলোকে যে বসানো হয় এগুলো কিন্তু সিলেক্টেড লোক, খুব বেছে বেছে বসানো হয় যেন আইনের যে ব্যাখ্যা সেটা আমার মতো করে দেয়, রাইট? তো ওইটা একটা ঘটতেছে। কিন্তু আমি যতটুকু মনে করি 2000 সাল পর্যন্ত বা 2001 সালে তো আমি মেট্রিক পাস করলাম, তো ওই দিক পর্যন্ত আমি দেখেছি জাস্টিসদের একটা সম্মান ছিল, একটা মর্যাদা ছিল, তারা তাদের স্থানটা অনেকটা ধরে রাখার চেষ্টা করত। আবার অনেক জাস্টিসের রেজিগনেশনের খবর পাইতাম, ট্রান্সফার হইলে বোঝা যাইত যে হ্যাঁ ট্রান্সফার রেজিগনেশন হইলে, তো ওগুলা অনেকটা হইতো, তারপরেও একটা লিমিট ছিল। তো আমার মনে হচ্ছে কোনোভাবে এই লিমিটটা আর নাই, এটা আনলিমিটেড হয়ে গেছে। আমি যেই ব্যাখ্যা চাই আইনের সেই ব্যাখ্যাই তোমাকে দিতে হবে, কারণ তোমাকে আমি এখানে বসাইছি, ঠিক আছে, ইউ আর সিলেক্টেড ওয়ান। তো এই আর কি, এই কারণে আচ্ছা দেখো, আইনের সঙ্গে আইন বিভাগের সঙ্গে তো এটা তো জুডিশিয়ারি আর এক্সিকিউটিভ আর জুডিশিয়ারি তো কোনো সম্পর্ক থাকার কথা ছিল না। জুডিশিয়ারি থাকার কথা ছিল কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট। তো যখনই তারা ইন্ডিপেন্ডেন্ট থাকতে পারতো তখন কিন্তু এই জিনিসগুলো আসতো না, তখন তারা তাদের মতো আইনের ব্যাখ্যা করতে পারতো, যেটা যার বিরুদ্ধেই যাক। এটা নাকি অনেকটা আবার পাকিস্তানে অনেকটা স্ট্রং এখনও, মানে জুডিশিয়ারি সিস্টেমটা নাকি এখনও অনেকটা স্ট্রং, এবং অনেকে বলে থাকে যে এটার কারণে ওদের সরকারের অনেকটা 12টা বাজে। হ্যাঁ, ওদের তো একটা সরকারে 5 বছর কমপ্লিট করতে পারে না, এটার কারণেই সম্ভবত। তো আমরা অনেকটা ভাগ্যবান, আমরা 5 বছর কেন 10-15 বছর নিয়ে যাওয়া যায়। আমরা অনেকটা ভাগ্যবান যে এইরকম জাস্টিস আমরা পাই, এইরকম জাস্টিস সিস্টেম আমরা পাই, এইরকম জুডিশিয়ারি পাই যেটা সম্পূর্ণ এক্সিকিউটিভের ওপর নির্ভরশীল। তো এই হচ্ছে বাংলাদেশের বাস্তবতা। এখন এই বাস্তবতা থেকে কি পরিত্রাণের উপায় নেই? আছে। আমি মনে হয় কিছুদিন আগে আপনাদের এখানেই বলেছিলাম যে গণতন্ত্রটা কোথায়? গণতন্ত্রটা হচ্ছে রাস্তায়, কাগজে কলমে। তো রাস্তায় যখন গণতন্ত্র, তখন আপনি রাস্তায় যাবেন, রাস্তা ব্লক করবেন, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। তো বাংলাদেশের গণতন্ত্র রাস্তায় যাবেন, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। তো এই রাস্তায় কিন্তু আমাদের রাস্তা দেখাতে পারে যে কিভাবে জুডিশিয়ারি ঠিক করব, কিভাবে নির্বাচন কমিশন ঠিক করব। আপনি আজ পর্যন্ত কখনো দেখেছেন বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী, কোনো মন্ত্রী তার মন্ত্রণালয়ের আন্ডারে অধীনে কোনো কাজে ব্যত্যয় ঘটেছে এই দায় নিয়ে পদত্যাগ করেছে দেখেছেন? সারা বিশ্বে কিন্তু এটা নজির আছে। হ্যাঁ, তার মন্ত্রণালয়ের আন্ডারে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে এতগুলো লোক মারা গেল, তাতে রেসপন্স সিস্টেমটা দ্রুত হয় নাই।
তার কারণে লোকগুলো মারা গেছে, আমি রিজাইন করলাম। এটা কিন্তু ঘটে। বরিস জনসন না কি ছিল না ইউকের প্রধানমন্ত্রী, সে তো রিজাইন করছে, রাইট? তো এগুলো কিন্তু ঘটে। আবার ইউরোপের অনেক দেশেই ঘটে যে প্রধানমন্ত্রী পদত্যাগ করতেছে, প্রধানমন্ত্রী পদত্যাগ করতেছে, মন্ত্রীরা পদত্যাগ করতেছে। কিন্তু আমরা এত ভাগ্যবান যে আমাদেরকে সেবা দেওয়ার জন্য আমাদের প্রধানমন্ত্রী, আমাদের মন্ত্রীরা জীবন দিবে কিন্তু পদত্যাগ করবে না। যদিও জনগণ চায় যে পদত্যাগ করুক, না সেবাই দিব। পদত্যাগ নিয়ে কি করবো, সেবা নাও। সেবা দিয়ে ছাড়বো, আমার জীবন যাক, আমি সেবা দিয়ে ছাড়বো। তো এটা হচ্ছে বাস্তবতা। আর মজা লাগে কি, একটা ইলেকশনও কোনো প্রধানমন্ত্রী বলে না যে মানে যে অপোজিশন হারছে যে এটা ভ্যালিড ছিল, সবাই বলে চুরি করছে, কারচুপি, সূক্ষ্ম কারচুপি, এই চলবে। তো দেখো, এই গল্পটা যদি আরেকটু এক্সটেন্ড করো যে আমরা কত ভাগ্যবান। আমি মনে হয় ফেসবুকেই দেখলাম সেদিন একটা ছেলে, খুব কম ফলোয়ার টিয়া, তো সে সুন্দর কথাটা লিখেছে যে আমরা এত ভাগ্যবান, কতগুলো দল আমাদেরকে সেবা দেওয়ার জন্য, আমাদের দেশটার উন্নয়নের জন্য মারামারি ফাটাফাটি করতেছে। চিন্তা করতে পারো, কতগুলো দল মারামারি ফাটাফাটি করতেছে আমাদেরকে সেবা দেওয়ার জন্য। এর চেয়ে ভাগ্যবান মানে জাতি আর কে হতে পারে? চিন্তা করে দেখো, আসলে তুমি চিন্তা করে দেখো, ঠিক আছে, যদি এই দলগুলার যে কেউ ক্ষমতায় যেতে চাচ্ছে কেন? জনগণের সেবার জন্য। দরকার হলে জীবন দিয়ে দিব, কিন্তু সেবা দিয়ে ছাড়বো। তো এটা কিন্তু অনেক মানে বড় দায়িত্ববোধ। কারো যদি দায়িত্ববোধ থাকে, সে বলবে না আমি এখানে যাইতে চাইছি না। সিম্পল। এত মানুষের দায়ভার নেওয়া যায়? ভেরি ডিফিকাল্ট, কিন্তু ভেরি ডিফিকাল্ট। কিন্তু সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে এই রাজনীতিবিদরা সারা জীবন গড়ে উঠেছে এরকম, আমি বলবো যে অপরাজনীতির সঙ্গে। তো অপরাজনীতির সঙ্গে বেড়ে ওঠার ফলে, ছাত্র জীবন থেকে অপরাজনীতির সঙ্গে বেড়ে ওঠার ফলে কোনটা যে অপরাজনীতি, কোনটা যে রাজনীতি, এটা অনেক সময় তারা ডিস্টিংগুইশ করতেই ভুলে যায়। ফলে এমন হয় যে দরকার হলে বাংলাদেশের জাতির অর্ধেক জনগণকে মেরে ফেলবো, কিন্তু তাদেরকে সেবা দেওয়ার জন্য আমি ক্ষমতায় যাব। সিম্পল। এর থেকে খারাপ ভাষায় আর বলা যায় না।